নমস্কার। খবরদার কথা নয়, আমরা বলি বটে কথা নয়, কিন্তু আজকেই বলতে হবে। সবসময় বলি, আমাদের হয়ে অনেকেই কথা বলছেন। এই কথা বলার পরিপ্রেক্ষিতে একটা কথা জানিয়ে রাখি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকারের যে লড়াই আমরা আজ থেকে প্রায় 2 বছর আগে শুরু করেছিলাম, সে লড়াই অপ্রতিহত গতিতে চলছে। কোনো অন্যায়কে আজ পর্যন্ত আমরা মেনে নেবও না। সাধারণভাবে আমরা বিশ্বাস করি, এ রাজ্যের মানুষ যারা সভ্যতার সঙ্গে সরাসরি জড়িত এবং এই সভ্যতায় বিশ্বাস করেন, তারাও আমাদের এই লড়াইয়ে সামিল হয়েছে। যে কথাটায় আসতে চাইছিলাম সেটা হচ্ছে, গত 8ই আগস্ট এ রাজ্যের জঘন্যতম ঘটনা যদি বলি তাহলেও কম বলা হবে। উদয়পুরের একজন শিক্ষক, তিনি ইংরাজি ভাষা শিক্ষক, তাকে নৃশংসভাবে হত্যা করা। আপনারা সবটাই জেনেছেন। অভিজিৎ, এই হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পর নানাভাবে চেষ্টা হচ্ছে বিষয়টাকে নানাভাবে জটিল করে তোলা। আমরা আশাবাদী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা দিয়েছেন, বিচার হবে। আমরা আশাবাদী, রাজ্যের আরও একজন মন্ত্রী, এলাকার মন্ত্রী, তিনিও কথা দিয়েছেন। সঙ্গে আমরা সবসময় বিচার ব্যবস্থার উপর আস্থাশীল। যদি বিচার ব্যবস্থা বিপথে চালিত হয়, আমরা তার প্রতিবাদও করেছি। শুধু তাই নয়, আমরা এই চ্যানেল থেকে মহামান্য সুপ্রিম কোর্টের সমালোচনা করতেও পিছিয়ে আসি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ফলও পেয়েছি। অভিজিৎ এই রাজ্যের কৃতি শিক্ষকদের ভেতরে পড়ে। প্রচুর ছাত্রছাত্রী যারা রাজ্য প্রশাসনে নির্ভীকভাবে এবং অপ্রতিরোধ্য গতি নিয়ে কাজ করে চলেছে, তাদের হয়েই আজকে আমাদের এখানে আসা। আমরা অনুরোধ করেছিলাম, আমরা জানি এই শোকাহত পরিবারের কাছে এই শোক কমানোর কোনো ভাষা আমাদের নেই। আমরা এই সভ্যতার যে স্বাভাবিকভাবেই আস্তে আস্তে সব হজম করে নেবার ক্ষমতা যেমন প্রাকৃতিকগতভাবেই আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এই ঘটনা অত সহজে হজম হতে আমরা দেব না। সেই জন্যই আমরা অনুরোধ করেছিলাম অভিজিতের স্ত্রী, যিনি নিজেও একজন শিক্ষিকা, আমার বাঁদিকে বসেছেন, এবং তার অভিজিতের দিদি, প্রয়াত অভিজিতের দিদি আমার ডান দিকে বসেছেন, তাদের কাছ থেকেই জেনে নেব সমস্ত ঘটনা। আপনারাও শুনুন, কোনো অতিরঞ্জিত ব্যাপার নেই। এবং অভিজিতের স্ত্রীর যিনি শিক্ষিকা, তার সামনেই মূলত ঘটনাটা ঘটেছে। আপনারা যদি আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা যদি বলে থাকেন, তার সঙ্গে এই খুনের কোনো পার্থক্য আমরা রচনা করতে চাই না, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে আর.জি. করের ঘটনা যেহেতু প্রত্যক্ষদর্শী এখনও খুঁজে পাচ্ছে না সিবিআই, সবটাই হয়েছে পোস্টমর্টেম রিপোর্টের পরে বা মৃতদেহ আবিষ্কার হওয়ার পর, কিন্তু প্রয়াত অভিজিৎ প্রায় একজন প্রত্যক্ষদর্শী, তার স্ত্রীর সামনে প্রহৃত হয়েছিলেন এবং তার স্ত্রীর সামনে কাঁদতে কাঁদতে মৃত্যুমুখে পতিত হয়েছে। এই অন্যায় মেনে নেওয়া যায় না। সভ্য জগতে ভারতবর্ষের সভ্যতাকে যারা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, যারা ভারতের সভ্যতাকে নিয়ে এখানে দাঁড়িয়ে যারা নির্লজ্জভাবে এই সভ্যতাকে ব্যঙ্গ করার চেষ্টা করছে, এই আইন তাদের শিক্ষা দিয়ে দেবে, এই রাজ্যের মানুষ তাদের শিক্ষা দিয়ে দেবে। এবং খবরদার কথা নয়,
কোনো রকম শর্ত ছাড়া এই পরিবারের পাশে ছিল, এখনো আছে, থাকবে। আপনার কাছে সরাসরি যাই, ঘটনাটা যদি একটু সংক্ষেপে বর্ণনা করেন। 8 তারিখ থেকে আপনি কখন জানলেন? 8 তারিখ সন্ধ্যা 6টা, প্রায় 6:30টার দিকে আমার কাছে ফোন আইছে। তো আমার ছেলে ধরছে ফোনটা, কইছে তোমার বাবা কই? কইছে বাবা তো বাজারে গেছে। কইছে মা কই? মা আছে। তো আমার কাছে ফোন দিছে পর প্রথমে একটা মহিলা ছিল, জিজ্ঞেস করছে আপনি কি সরকারি চাকরি করেন? আমি কইছি হ্যাঁ। এরপরে কয় আপনার সাথে কথা আছে স্যারের ব্যাপারে। আমি কইছি ঠিক আছে, কথা থাকলে আমার বাড়িতে আয়ো, বইয়া কথা কমু। এরপরে কইছে আচ্ছা, কয়া ফোনটা রাখা দিছে। এরপরে এই 2-3 মিনিট পরে আবার শঙ্কর কর্মকারে ফোন করছে, কয় যে আপনার হাজব্যান্ড আমার বাড়িতে আছে, আপনি অক্ষণে আমার বাড়িতে আয়েন। আমি কইতেছি আমি তো আপনার বাড়ি চিনি না, আর স্যার তো বাজারে গেছে, আপনার বাড়িতে কে লেগে যাইব? কয় স্যার আমার বাড়িতে আছে, আপনি অক্ষণে আয়েন। তারপরে আমি কইছি আপনার বাড়ি কই? কয় মাইটটা স্কুলের কাছে। এরপরে আমি আচ্ছা ঠিক আছে আইতাছি কয়া। এরপরে আমি অটোতে উঠছি পরে তারা আমার বারবার ফোন করতেছে যে আপনি আইতাছেন? আমি কইছি হ্যাঁ হ্যাঁ আইতাছি। এরপরে কয় কেমনে আইতাছেন? আমি কইছি অটো দিয়া। আমি কই নামতাম তারা জিজ্ঞেস করছি, কয় যে আপনি অটোরে ফোনটা দেন আপনার। তারপরে আমি অটোরে ফোনটা দিছি, তারা ঠিকানাটা কয়ে দিছে। তো অটো নিয়ে আমারে তারা গেটের সামনে নামাইছে। তারপরে যায়া দেখি যে হ্যাঁ মাইরা টাইরা রাখছে, মুখের এই জায়গাটির মধ্যে রক্ত লেগে রয়েছে, আর হ্যাঁ বুকে হাত দিয়া কইতেছে কুটি কুটি আমার অনেক মারছে, আমি অনেক ব্যথা পাইতেছি। কইছে আমি ঘরে ঢুকছি পরেই। এরপরে আমি ঢুকনের পরেই শঙ্কর কর্মকার আবার হেরে মারা আরম্ভ করছে। আমি কই দাঁড়ান মাইরেন না। আমার হাজবেন্ডের কাছে পড়ে তাইনের মেয়ে, একটা স্টুডেন্টের বাবা। মানে অভিজিৎ তো প্রাইভেট পড়াই? হ্যাঁ টিউশন করে, প্রাইভেট টিউশন করে। তো মেয়েটার বাবা। তারপর আমি কইতেছি কি লিগে মারতেছেন? আপনি তো আমার লগে কথা আছে কইছেন, কথা কইয়া আনছেন, কথা কর না। এবার আমারও সহ দুজনের মারা আরম্ভ করছে। তাই শঙ্কর কর্মকার। হ্যাঁ আমারও মারা আরম্ভ করছে, এদিকে ঘুষি মারছে। তাই না আমারও, আমার হাজবেন্ডের তো কন্টিনিউ মারতেছে, আমি ধরতে গেছি আমারও মারছে। তারপরে কি করছে কয় আমার বাড়ির থেকে বাইরে, তুই অক্ষণ বাইরে আমার বাড়ির থেকে আমারে কয়। এরপরে এই জয়ন্ত সাহা এরে এই জাগটি বেড়ে মানে চোখের এই জাগটার মধ্যে ঘুষিটা মারানোর লগে লগে চোখটা ফুলে গেছে গাহের। এরপরে এই জায়গাটির মধ্যে ঘুষি আইতেছে। এরপরে আমি বাইরে আইছি, আমার ওইখানে আসিল লোকটা। এরপরে আমি বাইরে আইছি, ফোন করতাম আমার ভাইয়ের, বদ্দা আসছিল ইলেকশন ডিউটি, তো বদ্দারে ফোন করে পাইতাছি না, কেউ তারা থামাইতে পারতাছি না। দেখে আমি কই আমার ভাইয়েরে ফোন করি, ভাইয়েরে ফোন করছি। এরপরে ভাইয়েরে ফোন করছি, এই মানে ভাইয়েরও লাইন পাইতেছি না। এরপর আবার গেছি ভিতরে, তারা কোনো কথা কইতে রাজি নাই, তারা আমার কোনো কথাই শুনে না। তারা শুধু এবার দেখি সবাই মিল্লা মারা শুরু করে দিছে। হ্যাঁ অভিজিৎদের হ্যাঁ কইতেছে কুটি গোনা, আমি ব্যথা পাইতেছি, আমার আর মারতো না। কোনো কথাই তারা কিচ্ছু শুনছে না স্যার। তারপর কি করছি আমি আবার বাইরে আসে আমার ভাইয়েরা আবার ফোন করছি। তারপর ভাইয়েরা ঠিকানা কইছি আর ভাই আইতাছিল। তারপর আমি গেটের এখানে দাঁড়ায় আসছিলাম ফোন করতে করতে। তারপরে মেয়ের বাবা বাইরে আইছে, তখন মারতাছে ভিতরে। হ্যাঁ মারতাছে। তারপরে ও বমি করবো কইয়া বাইরে আইছে, যে বাইরে আইসিস কইয়া হ্যাঁ প্রাইভেট পার্টির মধ্যে 4টা লাথি মারছে। মারণে হ্যাঁ বেকা হয়ে গেছে গায়ের। পরে এরা আবার কলার ধরে আবার গড়ে নিয়েছে, কয় এবারে আবার মারতাছে। এবার আমি যখন বাইরে আইছি ফোন করণের লিগে আবার, এবার মেয়ের বাবা সেটা কয় আমারে 30 লাখ টাকা দে, এখন তুই জামাইরে নিতে দিব, আর কিছু করতাম না। মেয়ের বাবা শঙ্কর কর্মকারে কয় 30 লাখ টাকা, হ্যাঁ 30 লাখ টাকা দে, ওখানে তুই জামাইরে নিতে দিব, কিছু করতাম না। তারপর আমি তো আর কি তো করবো, আমি দেখতে রয়েছি লোকটার দিকে। এরপরে আবার ভিতরে গেছি, যাই সেটা দেখি মায়েরা টেরা আর মানে একদম মানে অবস্থা খুব খারাপ করে লেগেছে মায়েরা সেটা। এরপরে তারা পুলিশ আইছে, পুলিশ আয়া এরপরে পুলিশে লইয়া গেছে। পুলিশে তারা ফোন করছে, হ্যাঁ তারা ফোন করছে, তারাই ফোন করছে। তারপরে থানাত নিছে। এরপরে আমিও আবার থানাত ভাইয়ের লগে ভাই গেছিল, ভাইয়ের লগে থানাত গেছি।
যা আর কি থানা? না, ওমেন্স ওমেন্স পুলিশ। থানাত, হ্যাঁ। তারপর ওইখানে গেছি, এরপরে তো আমি আর হেরে দেখছি না। আমি এরপরে বাইরে তারা কেস টেস করতেছে, কিটা করতেছে, আমি ওমেন্স থানাতে গিয়ে আর ওরা পাইছেন না? না, আমি আর দেখছি না হেরে। আপনি গেছিলেন ওমেন্স হ্যাঁ, থানায়? আমি তারা যখন গাড়ি দিয়ে হেরে নিয়ে গেছে আচ্ছা। গা, আমি পেছনে আমার ভাইয়ের লগে আচ্ছা, গেছি, আচ্ছা, যাই আমি আর দেখছি না হেরে। আচ্ছা। তারপরে বদ্দা যায় সেটা দেখে এর খুব খারাপ অবস্থা। এরপরে তারারে কইছে এর একটু ডাক্তার দেখানোর লেগে, এত বুকে ব্যথা আর সহ্য করতে পারতেছে না। এরপরে তারা হাসপাতালে পাঠাইছে। হুম। এরপরে রাত্রে আমি হাসপাতাল আসছিলাম। আচ্ছা। তারপরে তারা ওষুধ লেখা দিছে, সকালে কইছে ওষুধটি নিয়ে আইন। হাসপাতালে যখন আপনি আসলেন তখন কি অভিজিৎ বাবু আপনার লগে কথা টথা কইছে? না, কথা কইছে কইতে না, পারছে না? কইতে পারছে না কথা। হ্যাঁ, এরপরে ব্যথা তো স্যালাইন দিয়ে রাখছে, এবারে ব্যথা, কথা কইতে পারছে না। তারপরে আমি সকালে ওষুধটি নিতে আইছি। এরপরে তারা আমারে প্রায় 9টা, 9:30টার দিকে ফোন করছে থানার থেকে, কয় যে আপনার হাজব্যান্ডে আমরা থানাত নিয়ে আইছি, আপনি থানাত আইন। ও, হাসপাতাল থেকে যখন আপনি ওষুধ আনতে আইছেন হ্যাঁ। এমনি মিনিট তারা থানাতে নিয়ে থানাত গেছে? নিয়েছে থানা। এরপরে আমারে ফোন করছে থানাত আপনি থেকে। ওষুধ নেওয়ার আগে অভিজিৎ বাবুরে যখন দেখছেন তখন ওই আগের রাত্রে আগের সন্ধ্যার মতোই একই অবস্থা হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, এই স্যালাইন অবস্থায় তারা নিয়ে আইছে? নিয়ে আই পড়ছে। আমি এরপরে তো ফোন আইছে থানার থেকে, আপনার হাজব্যান্ডে আমরা থানাত নিয়ে আইছি। এরপরে আমরা কইছে কোর্টে নিব, আপনারা কাজ কিতা কিতা করণের করেন। এরপরে তো আপনি থানাতে পাইছেন অভিজিৎ বাবুরে? মানে লকআপে পাইছেন? হ্যাঁ, লকআপে, লকআপে। হ্যাঁ, নিচাগা লকআপে। তারপরে বাসুর সহ আমরা গেছি যায় সেটা। এরপরে যায় দেখি আরে লকআপে ঢুকে রাখছে। এরপরে আমরা উকিল টুকিল লয়া এরপরে কোর্টে গেছি। আচ্ছা। তারপরে ওইখানে তো টানে মানে প্রায় 1:30 2টার দিকে আনছে হেরে। এরপরে একটু পরেই আবার জামিন দিয়ে লাইছে। কোর্ট জামিন দিয়ে দিছে? জামিন দিয়ে দিছে আরে। কইছে এটা তো কেসই হয় না কিছু, এটা তো মানে ফ্রড টাইপের কিছু একটা কইছে, আমি তো বুঝি না এত কিছু। তারপর জামিন দিয়ে দিছে তারা। এরপর ওই বেল টেলের কোর্ট যে কাগজটা, জামিন দিছে এটা আপনি নিশ্চিত হইছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর তারা কাগজ টাগজ কি রেডি করতেছিল। এরপরে হ্যাঁ, শরীরটা খারাপ করতেছে। আমরা সামনে, এরপরে আমি বমি করুম বমি করুম। কাঠগড়ার মধ্যে? হ্যাঁ, আমরা নগে বইয়া আসছিল আচ্ছা, রুমের আচ্ছা। মধ্যে। তারপরে এরপরে ধইরা বাইরে নিয়ে গেছে আর রক্ত বমি করছে। এরপরে তো হ্যাঁ সেন্সলেস হয়েছে, মানে ঘাম টাম দিয়ে হাত পা ল্যাং ছাইড়া দিছে। তারপরে কোর্টের থেকে তারা সবাই হুইল চেয়ারে দৌড়া টোড়া বসাইয়া অটো উঠাই দিছে। তারপরে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গেছি। ডিস্ট্রিক্ট হসপিটালে আপনারা যখন ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়েছেন তখন কি পুলিশ আপনাদের সঙ্গে ছিল না? না, আপনারা নিয়ে গেছেন? হ্যাঁ, আমরা নিয়ে গেছি। তারপর নিচে আর এরপরে তো ওইখানে নিচে আর তারা রাখছে না, কতানের অবস্থা খুব খারাপ, লগে লগে রেফার করছে জীবিত। তারপরে জীবিত নিচে আর ডাক্তারও কইতেছে তাদের অবস্থা খুব খারাপ। এরপরে লগে লগে 2 হাতে স্যালাইন ঢুকাইছে। তারপরে ইঞ্জেকশন তারা দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এরপরে আমরা নিয়ে ভর্তি করেছি আর কি। জীবিতে? হ্যাঁ। আচ্ছা। এরপরে? তারপরে তো 9 তারিখ তো রাত্রে প্রায় 10টা 10:30টার দিকে জীবিত নিয়ে ভর্তি করাইছি। এরপরে 11 তারিখ তো মারাই গেছি। 10 তারিখ। হ্যাঁ, 10 তারিখ মারাই গেছি। কখন? 2টা 7টার দিকে মারা গেছে। আপনি দিদি, আপনি তো ছোটবেলা থেকেই ভাইরে দেখছেন হ্যাঁ। অভিজিৎকে। আমরা অভিজিতের যেহেতু আমরাও কাছাকাছি ছিলাম, আমরাও খবর পাই। শিক্ষক হিসেবে খুব ছোটবেলা থেকে কীরকম ছিল? হ্যাঁ, পড়াশোনা নিয়ে থাকতো সবসময়, পড়ার প্রতি ঝোঁক, সবসময় পড়ার প্রতি আগ্রহ ছিল। আমরা তো আর সাপোর্ট করতাম সবসময় পড়ার লেগে। পিএইচডি করার লেগেও এর মধ্যে পিএইচডি করবো একটা নিয়ে ফর্ম ফিল আপও করছে অনেকের সঙ্গে। আমরা সবসময় সাপোর্ট করতাম তারে। পড়ার দিকেই নেশা বেশি আছিল, স্কুলে যাওয়া বা যেখানে যাওয়া সবসময়। কলেজ পড়ে তখন থেকে টিউশন করে। কলেজ আপনি তো দিদি হিসেবে এই ঘটনাটা শুনছেন কখন? আমি তো হসপিটালে আছিলাম জীবিতে। জীবিতে? হ্যাঁ, আগরতলা তো থাকি। 9 তারিখে? হ্যাঁ, না 10 তারিখে। 10 তারিখে? হ্যাঁ, 10 তারিখে আপনার দুপুরবেলা ধরেন 11টার সময় গেছি। ভাই গেছে যে ভাইয়ের মনে শরীরটা বেশি ভালো না, তুই আয়, আমি একলা পারতাছি না। তা আমি গেছি, গিয়ে তো আমি যাওয়ার কিছুক্ষণ পরে তো 2টার দিকে এত প্রাণে হয়ে গেল, কথা কইতে পারছি না। তখন তো একদম মুখে বাজে কথা, কয়েকটা কথা কইতেছে মুখে বাজে আর এমন করতেছে শুধু ওয়ালের মধ্যে।
মানে এই অস্থির, অস্বস্তি বুকে হইতেছে আর ব্যথা, কি। বুকে ব্যথা করতেছে শুধু। ডাক্তাররা দেখছেন অস্থির, এগুলি ট্রিটমেন্ট হ্যাঁ দিয়েছে হ্যাঁ ঠিক আছে? দেখ, আমি তো বারবার ডাক্তারের ডাইকা আনতেছিলাম, তারা এরপরে অক্সিজেন লাগাইছে। আচ্ছা, তারপরে ইয়ের আপনাদের তো মা বোধহয় আছেন, হ্যাঁ হ্যাঁ, কিভাবে নিছেন? উনি কি জানতে পারছেন ছেলের অবস্থা? বাড়িতে আনার পরে জানছে, এর আগে জানছেন আচ্ছা। না। মা কত তো বয়স হলো মার? 69 বা 70 আচ্ছা, আচ্ছা। উনি ব্যাপারটা বুঝতে পারছেন? পরে বাড়িতে আসার পরে মা বুঝছে আর কি। মা তো এমনও মানে এই ছেলের লেগে বেশি ইয়ে ছিল, সবচেয়ে বেশি এই ছেলের লেগে আর কি। এখন তো মারে বাঁচায় রাখা সম্ভব না। আপনি স্ত্রীর কাছে পরে যেতেছে, আপনারা দিদি হিসাবে, পরিবারের একজন সদস্য হিসাবে কি চাইতেছেন? কি দাবি? আমরা আইনগতভাবে হ্যাঁ যেমন সুবিচার হয়, যেমন আর কারোর ভাই এভাবে না যায়। মানে এই যে কিছু কিছু অভিযুক্ত তো ধরা পড়ছে, আরও কিছু পলাতক আমরা যা শুনছি শুনছি, প্রত্যেকের সুষ্ঠু বিচার চাইছেন। কালকে যে চিফ মিনিস্টার আপনাদের বাড়িতে গেলেন, হ্যাঁ। আপনারা কথা থেকে সন্তুষ্ট নেই? তাই না, তো বলছে আইনগতভাবে ইয়ে করবো। আমরা তো এটাই চাইতে আছি, আমরা সন্তুষ্ট হই। আচ্ছা, চিফ মিনিস্টার কথা দিয়েছেন যে এটা হইবে। হ্যাঁ, আইনভাবে যে যা হইব, আইনিভাবে যা হইব তাই নিয়ে ওইটা দেখবো কিছু। আমরা আপনাদের কাছে বিষয়টা আনার উদ্দেশ্যই হচ্ছে এটা, মাননীয় মুখ্যমন্ত্রী একজন এ রাজ্যের বিশিষ্ট চিকিৎসক, এবং এই মুহূর্তে এই পর্যন্ত ওনার যে পদক্ষেপ, এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে 4 জন গ্রেপ্তার হয়েছে। আমাদের কাছে তথ্য অনুযায়ী আরও কিছু পলাতক আছে যাদের গ্রেপ্তার করার চেষ্টা পুলিশ নাকি করছে। নাকি শব্দটা এই কারণে বললাম, আমাদের প্রয়াত অভিজিতের স্ত্রীর যা বক্তব্য, তাতে একটা বিষয় উঠে আসছে যে পুলিশ প্রথম থেকেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল কিনা, এটা সাধারণ মানুষের যেমন প্রশ্ন, তার স্ত্রীর কাছেও সেই প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বাড়িতে গেছেন, খুব ভালো করেছেন, যাওয়া দরকার। উনি নিজে শিক্ষা দপ্তর দেখেন, সেই শিক্ষা দপ্তরের একজনের কর্মীর এই ধরনের ঘটনা হয়েছে। একই সাথে তিনি স্বাস্থ্য দপ্তরও দেখেন, তার জায়গায় দাঁড়িয়ে উনি সমস্ত বিষয়টা লক্ষ্য করেছেন। সেই জন্য উনি বিস্ময় প্রকাশ করেছেন এই ধরনের ঘটনা কী করে ঘটে। আমরা সক্রিয়ভাবেই বলতে চাই যে এই ধরনের ঘটনা অভিজিতের ক্ষেত্রে প্রথম ঘটেছে তা নয়, আগেও ঘটেছে। মানুষ তো অভিজ্ঞতা অর্জন করে, পুলিশ কি অভিজ্ঞতা অর্জন করলো আগের ঘটনা থেকে, আমাদের এই প্রশ্ন। আপনার কাছে আপনাকে বেশি বিরক্ত করবো না, আপনি কি চাইছেন? আপনি স্ত্রী হিসাবে কি চাইছেন বিষয়টাকে? আমি সুবিচার চাই। আমার হাজব্যান্ড খুব কষ্ট পায়, মারা গেছে, তারা এমনভাবে মারছে, একটা কথা শুনছে না। কইছি তার মায়ের না, মানে তারার মধ্যে মানবিকতাই নেই। মানে এরকমভাবে মানুষ মারে না, অন্যায় করলেও মারে না। তারা শুধু একটা টাকার লিগে এমনি এরে মারছে। আমি মানে ভাবতেই পাই না, আমি যখন মানে চোখ বন্ধই করতে পারি না। আর এই যে চিৎকারটা আমার সামনে কেমনে চোখে গুড্ডি কোনা আমার ব্যথা পাইতেছে। আমার অভিজিৎ যেমনি মারা গেছে স্যার, আমি এনে নিয়ে খুব প্রাউডলি চলতাম, এমন একটা টিচার আসিল। আমি চাই এখন যাতে হ্যাঁ মানে সুস্থ বিচার পায়। আমার অভিজিতে মানে কইতে পারে যে আমি বিচার পাইছি, এমন যাতে ও আমার অভিজিতের সমাজে মাথা উঁচু করে থাকতে পারে সব সময়, যে আমি এমন কোনো খারাপ কাজ করছি না যার লেগে আমার এমনভাবে পৃথিবী ছাড়তে হইব। আমি চাই আমার হাজব্যান্ড যাতে ন্যায় বিচার পায়, এটাই চাই আমি। সামান্য একটা দাবি, এই রাজ্যের সভ্য জগতের মানুষ এই দাবির বিরোধিতা করবেন। প্রশাসন, রাজ্য পুলিশ, আইন কি করবেন আমরা তাদের উপরই ছেড়ে দিলাম। কিন্তু এই মাত্র একটি ছেলে ক্লাস 9-এ পড়েও না, এই পরিবারটা সংগ্রাম করে দাঁড়ানোর চেষ্টা করছে। অভিজিতের একমাত্র উদ্দেশ্য ছিল এই সভ্যতার মধ্যে যারা বড় হতে চায় তাদের সাহায্য করা। সে শিক্ষক, তাকে পিটিয়ে মেরে ফেলল। আপনারা মানবেন সেটা? মোমবাতি নিয়ে
মিছিল হচ্ছে আরজিকর নিয়ে, আমরা তো আপত্তি করছি, নিশ্চয়ই হওয়া উচিত। অভিজিতের জন্য আরো ব্যাপক, ছাত্রছাত্রীরা কেন ব্যাপক এগিয়ে আসবে না? এই অন্যায়ের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ুক এবং ভবিষ্যতে যাতে দ্বিতীয় কোনো অভিজিৎ না হয় সেদিকেই এই সমাজ লক্ষ্য রাখুক। আর আমরা খবরদার কথা নয়, আশ্বস্ত করছি, এই লড়াইয়ে অভিজিতের পরিবারের সাথে খবরদার কথা নয়, আগে প্রথম দিন থেকে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশাবাদী রাজ্যের আইন বিভাগ এবং এ দেশের বিচার ব্যবস্থা অভিজিতের পরিবারকে নিরাশ করবেন না। আর যদি বিচার না হয় তাহলে সমগ্র বিচার ব্যবস্থার ভবিষ্যৎ তাদের হাতেই ছেড়ে দিলাম, কোন পথে যাবে তারাই নির্ধারণ করবে। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।